জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এই সম্মেলনের সফল করতে স্টেডিয়ামে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে কি অবস্থার প্রেক্ষিতে বিএনপি জন্ম হয়েছিল, সে 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, আমাদের লক্ষ লক্ষ ভাই সেদিন শহীদ হয়ে গিয়েছিল এই স্বাধীনতার জন্য। আমাদের অসংখ্য মা বোন তাদের দৃঢ়তা হারিয়ে হয়েছিল। সেই সময় স্বপ্ন ছিল শহীদ জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ নির্মাণ করা। স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা। স্বপ্ন ছিল একটা আধুনিক একটা বাংলাদেশ নির্মাণ করা। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য শহীদ জিয়া এই দল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য নেতৃত্বে যে দেশে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল, লঙ্গরখানায় এক টুকরো রুটির জন্য কারাকারি করত কুকুরের সঙ্গে। যে সময়ে বাসন্তী, রংপুরের বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় পায়নি, মাছের জাল দিয়ে সেটা লজ্জা নিবারণ করেছিল। সেই অবস্থা থেকে পট পরিবর্তনের পরেই শহীদ জিয়া রহমান যখন দায়িত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার, তখন তিনি বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে বদলে দিয়েছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, অনেকে বলছে সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শহীদ নির্বাচন দিয়েছিলেন, জনগণের ভোটের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেদিন এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম তাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তার আগে শেখ মুজিবুর রহমান সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, মাত্র 4টি পত্রিকা চালু রেখেছিলেন। এই কথাগুলো বলা দরকার, আপনাদের জানা দরকার। বিশেষ করে তরুণদেরকে বলছি, এই স্বাধীনতা পাওয়ার পরে তিনি বাংলাদেশকে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। যিনি 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন তিনি দেখেছেন। তার সময়ে কৃষিতে তিনি বিপ্লব নিয়ে এসেছিলেন। খাল কাটা কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ এবং কৃষকদের মাঝে মাইলের পর মাইল হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে, গঞ্জে, খামারে গিয়ে তিনি কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন আরো বেশি করে ফসল ফলানোর। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্কন শীর্ষক আলোচনা সভায় কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। গ্রহণ করলেন বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন, তার সবকিছুর উপকার ভোগিত এই নেশন এখনো পর্যন্ত এবং সামনেও পেয়ে যাবে। তাই সবার জন্য শিক্ষা কার্যক্রমের জন্য আমরা শুরু করেছিলাম খাদ্যের বিনিময়ে, ফুড ফর এডুকেশন, খাদ্যের বিনিময়ে শিক্ষা হবে বাংলা। পরে সেটা পরবর্তী সরকার অর্থের বিনিময়ে শিক্ষা এই কর্মসূচি কন্টিনিউ করেছেন, কিন্তু প্রসার করেননি। অন্তত প্রাইমারি শিক্ষায়
একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তখন। কারণ যেই দরিদ্র ঘরের সন্তান তার পেটের ক্ষুধা নিবারণের জন্য অল্প বয়সে স্কুলের বাইরে রুটি রুজির চেষ্টায় লিপ্ত থাকতো, তার দরিদ্র পিতামাতা সেটা ছাড়া আর কোনো চিন্তা করতে পারতেন না। তাকে স্কুলে নিয়ে আসার জন্য জবরদস্তি আইন পাশ করে তো আর হবে না, আমরা সেটা যেভাবে করতে হয় সেভাবে তাকে করেছি। তার ছেলে শিক্ষিতও হচ্ছে, আর্থিক বা খাদ্যের সহযোগিতাও পাচ্ছে, এবং যে কোনো পিতামাতা তার সন্তানকে শিক্ষিত করতে চাইবেন, সেটাই তো স্বাভাবিক, তাই হয়েছে। যে দেশে সিভিক সেন্সের মাত্রাটা এখনো ওই পর্যায়ে যায় নাই, যে দেশে অর্থনৈতিক অবস্থার মান ওই পর্যায়ে যায় নাই, সেই দেশে সেই উপযোগী কর্ম পরিকল্পনা করতে হয় এবং নীতি ও আইন প্রণয়ন করতে হয়। জবরদস্তি কোনো আইন প্রণয়ন করে মানুষকে সেই লেভেলে উন্নীত করা যায় না। জাতি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বক্তব্য রাখছিলেন সালাউদ্দিন আহমেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে 24 দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। দুপুরে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে 12 মাসে 24 সংস্কারের ইস্তেহার ঘোষণা করেন তারা। এ সময় জিএস প্রার্থী ফাহিম, এজিএস প্রার্থী সাব্বির সহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, মানসম্মত খাবারের নিশ্চয়তা, শিক্ষা ও গবেষণার গুরুত্বরূপ সহ শিক্ষার্থী বান্ধব ইস্তেহার ঘোষণা করা হয়। ঘোষণা শেষে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারা। অন্যান্য সম্প্রদায়ের ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, উৎসব ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন ও অধিকার সংরক্ষণ। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দৃষ্টিজয়ী শিক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা, হুইল চেয়ার ফ্রেন্ডলি ওয়াশরুম প্রতিষ্ঠা, জাতীয় আন্তর্জাতিক সংগঠনের সাথে সমন্বয় করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা। এদিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে থেকে সরাসরি সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, আমরণ অনশনে শিক্ষার্থীরা কি বলছেন, রাকসুর প্রচারণা নিয়ে শিক্ষার্থীরা কি তথ্য দিয়েছেন, বিস্তারিত জানাবেন। গতকাল থেকে এখানে একজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন পোষ্য কোটার প্রতিবাদে। পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়ে এর আগে পোষ্য কোটা তুলে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আমরা দেখেছি যে বৃহস্পতিবার ভর্তি উপকমিটির একটি মিটিংয়ে আবারও সিদ্ধান্ত হয় যে এই বছরের জন্য পোষ্য কোটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ছেলেমেয়েরা ভর্তির সুযোগ পাবেন। তারপরই কিন্তু শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে এবং আমরা দেখেছি যে গতকাল বিকেল থেকে এখানে একজন প্রথমত তার আমরণ অনশন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে, এবং তারপরে আমরা আজকে সকাল থেকে দেখেছি যে এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু তারা আমরণ অনশন ধর্মঘট সেটি কিন্তু পালন করছে। ইতিমধ্যে 2 জন গুরুতর অসুস্থ হওয়ার কারণে মেডিকেলে তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে পোষ্য কোটা বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখানে শিক্ষার্থীরা যে দাবি করেছিলেন যে পোষ্য কোটা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বন্ধ করতে হবে এবং পোষ্য কোটা নামে কোনো কোটা বিশ্ববিদ্যালয় থাকবে না, এবং তাদের এখানে যে দাবি সেটি হচ্ছে মূলত তারা চাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আর কোনো দিনও যাতে পোষ্য কোটা না রাখা হয়, পোষ্য কোটার যে সিদ্ধান্ত নতুনভাবে নেওয়া হয়েছে সেটি যাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখ অনুযায়ী যাতে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়, এমনটা কিন্তু তারা বলছেন। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাকসু নির্বাচন ঘিরে প্রচারণার যে কার্যক্রম বৃষ্টি থাকার কারণে সেটি কিছুটা ব্যাহত হয়েছিল, এবং বৃষ্টি এখন না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণা বিভিন্ন জায়গায় কিন্তু প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন। মূলত অল্প সময়ের মধ্যে প্রার্থীরা তাদের যে ভোটার আছে তাদের কাছে গিয়ে তাদের এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করছেন। তহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ কর্মসূচির তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচনে এ পর্যন্ত ভিপি পদে 25 জন এবং জিএস ও এজিএস পদে 22 জন করে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় সংসদে সব পদ মিলিয়ে 429 জন মনোনয়ন জমা দিয়েছেন। আর হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে মনোনয়ন জমা দিয়েছেন মোট 931 জন। এসব মনোনয়ন যাচাই বাছাই চলবে কাল পর্যন্ত। এরপর সোমবার প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহার এবং বুধবার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে এখন পর্যন্ত চাকসু নির্বাচনে অন্তত 10টি প্যানেল ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্রভাবেও লড়ছেন বহু শিক্ষার্থী। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান মাহবুব বলেছেন, প্রযুক্তিগত ঘাটতির কারণে সোলার প্যানেলের মাধ্যমে তৈরি হওয়া শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে না। একই সাথে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনের পর্যাপ্ত বাজেট নেই বলেও জানালেন পরিকল্পনা উপদেষ্টা। রাজধানীর গ্রিড রোডে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির এমবার্গ ওয়েন্ডেন আয়োজিত সম্মেলনে অংশ নিয়ে উপদেষ্টা বলেন, বহু ক্ষেত্রেই বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত অর্জন ত্বরান্বিতে এ নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বহু জেলায় সুপেয় পানির চরম সংকট রয়েছে। নদীগুলোতে পানির আধার হিসেবে ধরা হলেও দূষণের কবলে পড়ে যা জরাজীর্ণ। উপদেষ্টা বলেন, ভোলাসহ কয়েকটি গ্যাস কূপ খননের দিকে মনোযোগী হচ্ছে সরকার। এসব কূপে জরিপ কাজ করতে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর উপর দায়িত্ব দিতে চায় সরকার। এ সময় বাপেক্সের সক্ষমতা না থাকা নিয়েও সমালোচনা করেন তিনি। We allowed for the first time commercial production of solar energy so that the entrepreneurs from private sector can produce solar energy and can sell it to the national grid. যে কোনো উপায়ে চাঁদাবাজি বন্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডাক্তার হেলাল উদ্দিন। ঢাকা ৮ আসনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। ডাক্তার হেলাল উদ্দিন বলেন, চাঁদাবাজরা অর্থনীতিকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে জয়ী হলে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ হাতে নেয়ারও আশ্বাস দেন তিনি। বলেন, দখল হওয়া জলাশয়গুলো উদ্ধার করা হবে। বক্তব্যে সবার জন্য কর্মসংস্থান, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ সুশাসন ও সামাজিক সুরক্ষার উপর জোর দেন ডাক্তার হেলাল। আমরা চাই এখানে একটা নিরাপদ একটা ব্যবস্থা করার, যার মাধ্যমে রাত দিন 24 ঘন্টা আমাদের কার্যক্রম পরিচালিত হবে। শ্রম আইন বাস্তবায়ন, আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, ক্ষুদ্র উদ্যোক্তা ও হস্তশিল্পীদের জন্য সহায়তা কর্মসূচি, নারী উদ্যোক্তার জন্য বিশেষ ঋণ ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ রমনা শিল্পকলা একাডেমি এডুকেশন এবং কালচারাল করিডোর হিসেবে আমরা গড়ে তুলতে চাই। চুয়াডাঙ্গার জীবননগরে 2 ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল 10টার দিকে উথলি মাঝেরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সময় মাঝেরপাড়া এলাকায় বক্স মণ্ডলের ছেলে আনোয়ার ও হামজা সকালে বের হয় বাসা থেকে। স্টেশন এলাকায় তাদের উপর হামলা চালায় 4 দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাদের। ঘটনাস্থলেই মারা যায় একজন। আরেকজনকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমান প্রবেশকে ঘিরে বেড়েছে উত্তেজনা। এই ঘটনার পর ন্যাটোর কাছে জরুরি পরামর্শ চেয়েছে দেশটি। এস্তোনিয়া জানিয়েছে, শুক্রবার 3টি রুশ মিগ-31 যুদ্ধবিমান অনুমতি ছাড়া তাদের আকাশসীমায় প্রবেশ করে। পরে ফিনল্যান্ড উপসাগরের আকাশে 12 মিনিট অবস্থান করে। ন্যাটো জানিয়েছে, দ্রুত প্রতিক্রিয়ার অংশ হিসেবে রুশ বিমানগুলোকে ধাওয়া করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলছে, তাদের বিমান আন্তর্জাতিক আকাশসীমা মেনেই উড়েছে। এদিকে ন্যাটোর চুক্তির আর্টিকেল 4 অনুযায়ী জরুরি পরামর্শের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিকাল। ইউরোপীয় নেতারা
রাশিয়ার আচরণ চরম বিপজ্জনক উস্কানি আখ্যা দিয়ে ন্যাটোর পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা জোটের প্রতিশ্রুতি দিয়েছেন। সুদানের দারফুর অঞ্চলের একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে দারফুরের এল ফাশের শহরে মসজিদে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের সময় এই হামলা চালানো হয়। এতে মুহূর্তে নিহত হন অনেকে। চিকিৎসকরা জানান, এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে এখনও চলছে লাশ উদ্ধারের কাজ। দেশটির আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF-এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার দায় স্বীকার করেনি গোষ্ঠীটি। ২ বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও RSF-এর মধ্যে চলা গৃহযুদ্ধে দারফুরের এই শহরে এখন সবশেষ সেনা ঘাঁটি রয়েছে। শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে RSF-এর যোদ্ধারা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।